অ্যালার্জি রোগটার সাথে আমরা সবাই পরিচিত। আমাদের আশেপাশে ছড়িয়ে থাকা খুব সাধারণ কিছু পদার্থ থেকে অ্যালার্জি সমস্যা তৈরি হয়। সাধারণভাবে এই পদার্থগুলো মোটেই ক্ষতিকর নয়, তবে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এই পদার্থগুলো অনেক সমস্যা তৈরি করতে পারে। এক একজনের এক এক রকম পদার্থের অ্যালার্জি থাকে। তাদের কথায় ওই নির্দিষ্ট পদার্থটির বিরুদ্ধে শরীর স্বাভাবিকের তুলনায় বেশি সেন্সিটিভ হয়ে পড়ে। অ্যালার্জি হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই, যে কোনো বয়সে অ্যালার্জি হতে পারে। তবে আমাদের দেশে বড়দের তুলনায় শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হয় অ্যালার্জিতে। বাচ্চাদের অনেক কিছু থেকেই অ্যালার্জি হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের কি কি থেকে অ্যালার্জি হয়, অ্যালার্জি হলে তার লক্ষণগুলো কি কি, কি কারণে বাচ্চাদের অ্যালার্জি হয় এবং এই অ্যালার্জি থেকে প্রতিকারের উপায়গুলো কি কি। তো চলুন আর দেরি করবো না, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম বলে কি কি লক্ষণ দেখে বুঝবেন যে বাচ্চার অ্যালার্জি হচ্ছে। যদি শিশুর মধ্যে হঠাৎ করে দেখেন গায়ের মধ্যে ফুসকুড়ি, চুলকানি, স্কিন লাল হয়ে যাওয়া, অত্যাধিক হাঁচি কাশি, শ্বাসকষ্ট হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস না ভালো করে নিতে পারা, ডায়রিয়া, বমি, খিঁচুনি, ঝিমুনি, এই ধরনের লক্ষণগুলো যদি শিশুদের মধ্যে হঠাৎ করে দেখতে পান তাহলে বুঝবেন বাচ্চার অ্যালার্জি হচ্ছে। বাচ্চাদের এই অ্যালার্জিটা মোটামুটি 5-6টা ভাগে ভাগ করা যায়। যেমন ধরুন, ধুলোবালি থেকে অ্যালার্জি, খাবার থেকে অ্যালার্জি, পোষ্য থেকে অ্যালার্জি, পোকামাকড় থেকে অ্যালার্জি, উদ্ভিদ থেকে অ্যালার্জি, বাচ্চাদের চোখ যে চুলকায় সেই চোখে অ্যালার্জি ইত্যাদি। প্রথম বলি বাচ্চাদের ধুলোবালি থেকে অ্যালার্জি কি করে হয়। বাচ্চাদের ধুলোবালিতে অ্যালার্জি হওয়া খুব স্বাভাবিক একটা ঘটনা। ধুলো সূক্ষ্ম কণা শ্বাসের মাধ্যমে বাচ্চার শরীরের ভিতরে যায় এবং সেখান থেকে বাচ্চার হাঁচি কাশি, নাক চুলকানো, নাক বন্ধ হয়ে যাওয়া, স্কিনের মধ্যে চুলকানো, এই ধরনের অ্যালার্জি সমস্যা দেখা যায়। আর হলো ডাস্ট মাইট, যার জন্য বাচ্চাদের খুব অ্যালার্জি হয়। সেটা কি? সেটা হলো ছোট ছোট ধরনের এক ধরনের পোকা, যেটা খালি চোখে আমরা দেখতে পাই না। মাইক্রোস্কোপ দিয়ে দেখলে কিন্তু এই পোকাগুলোকে দেখতে পাওয়া যায়। 8 পা যুক্ত মাকড়সার মতো দেখতে, আমি যেরকম ছবিতে দেখাচ্ছি ওই রকম দেখতে হয়। আমাদের চামড়া থেকে যে মৃত কোষগুলো ঝরে পড়ে সেগুলো খেয়েই কিন্তু এই ডাস্ট মাইট গুলো বেঁচে থাকে। সারাদিনে মোটামুটি প্রচুর পরিমাণে আমাদের শরীর আমাদের চামড়া থেকে প্রচুর মৃত কোষ ঝরে পড়ে এবং সেটা বিভিন্ন জায়গায়, আমাদের খাটে, সোফায়, বিছনায়, বালিশে, কার্পেটে, বিভিন্ন জায়গায়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। আর সেই সমস্ত জায়গাতেই বাসা বাঁধছে কোটি কোটি ডাস্ট মাইট। আর এই ডাস্ট মাইট থেকেই কিন্তু বাচ্চাদের প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয়। যেহেতু এগুলো খালি চোখে দেখতে পাওয়া যায় না, তাই এগুলোকে ধরাও কিন্তু খুব কঠিন। তাহলে এই ডাস্ট অ্যালার্জি বা ডাস্ট মাইট থেকে প্রতিকারের উপায় কি? ডাস্ট মাইট বা ডাস্ট অ্যালার্জি যদি দূরে রাখতে হয়, তার জন্য আমরা যেগুলো রেগুলার ইউজ করি, যেমন বিছনার চাদর, বালিশের ওয়ার, লেপ, কাঁথা, কম্বলের ওষার, কুশনের কভার, এইগুলো সবসময় কিন্তু আমাদের পরিষ্কার রাখতে হবে। সোফা, কার্পেট, এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। যেগুলো কাঁচা পসিবল সেগুলো কিন্তু সপ্তাহে একদিন করে গরম জলে খুব ভালো করে কেচে দিতে হবে। কিন্তু সোফা বলুন, ম্যাট্রেস বলুন বা কার্পেট বলুন, এগুলো তো রেগুলার ধোয়া সম্ভব না। বা যেগুলো আপনি ধুচ্ছেন সেগুলো যে পুরোপুরি ডিসইনফেক্ট হচ্ছে আপনি বুঝবেন কি করে? এর জন্য কিন্তু আমাকে সাহায্য করছে 11 গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার, যেটা কিন্তু 99% ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ডিসইনফেক্ট করে। এই বেড ভ্যাকিউম ক্লিনারটি খুবই পাওয়ারফুল এবং হ্যান্ডি ভ্যাকিউম ক্লিনার, যেটার মাধ্যমে খুব সহজেই বিছনা, ম্যাট্রেস, সোফা এবং যে কোনো ধরনের ফেব্রিকের সারফেস পরিষ্কার করা যায়। এটা 400 ওয়াটের মোটরযুক্ত একটা বেড ভ্যাকুয়াম ক্লিনার, যেটাতে 12 kPa সাকশন পাওয়ার রয়েছে। খালি চোখে যে নোংরা দেখতে পাওয়া যায় না বিছনা থেকে, সেই নোংরাকে টেনে আনার জন্য কিন্তু এটা খুবই উপযুক্ত, কারণ এটার মধ্যে রয়েছে সাইক্লোনিক টেকনোলজি। তো এই ভ্যাকুয়াম ক্লিনারটা যদি বাচ্চাদের ধুলোবালি থেকে অ্যালার্জি হয় তাদের ঘরের জন্য কিন্তু খুবই ভালো। এটা হলো এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটার পাওয়ার বাটন। ডাস্ট ট্যাঙ্কটাকে বের করার জন্য আপনারা এই অ্যারো বাটনটা প্রেস করে ডাস্ট ট্যাঙ্কটাকে বের করে নিতে পারেন। প্রতিটা পার্টস দেখুন আপনাদের আমি আলাদা করে দেখাচ্ছি। এরকম প্রতিটা পার্টস আপনারা আলাদা করতে পারেন। এর ভিতরে রয়েছে এরকম একটা হেপা ফিল্টার। পুনরায় আবার ইউজ করার জন্য আমি এটাকে সমস্ত পার্টসগুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখুন দাগটার এখানে লেখা রয়েছে ম্যাক্স, এটা হলো ম্যাক্সিমাম লেভেল। এই অবধি পৌঁছালেই আপনারা ডাস্ট ট্যাঙ্কটা খালি করতে পারবেন। ভালো করে দেখার জন্য সামনে রয়েছে এরকম একটা এলইডি লাইট এবং এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটা আসে আলট্রাভায়োলেট স্টেরিলাইজেশনের সাথে। ফলে মেশিনটির নিচে দেখুন এরকম একটা ল্যাম্প দেখতে পারবেন। এটা ডিসইনফেক্ট করে 99% বেড বাগ, ডাস্ট মাইট, ভাইরাস এবং সমস্ত রকম ব্যাকটেরিয়াকে। এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটার মধ্যে এরকম একটা ভাইব্রেশন বাটন দেওয়া রয়েছে, যেটা অন করলে নিচের দেওয়া এই প্যাডটা ভাইব্রেট হতে থাকে, যার মাধ্যমে বালিশ এবং গদিতে একদম ভিতরে জমে থাকা ধুলো ময়লা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে বার করে এবং তাড়াতাড়ি এটাকে পরিষ্কার হয়ে যায়, একদম ডিপ ক্লিন হয়ে যায়। ড্রাই ভ্যাকিউমের সাথে ইউভি স্টেরিলাইজেশন দেওয়া এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটির সাকশনও কিন্তু খুব স্ট্রং। দেখুন আপনারা দেখেই বুঝতে পারবেন। দেখুন ভ্যাকুয়াম ক্লিনারটা কিভাবে বেডটাকে টেনে ধরে রয়েছে। এই ভ্যাকুয়াম ক্লিনারটা খুব ফাস্ট মুভমেন্ট করাবেন না, স্লোলি এইভাবে যেভাবে আমি চালাচ্ছি এইভাবে মুভমেন্ট করাবেন। এতে কি হবে, খুব কম সময়ের মধ্যে আপনার সারফেসটা খুব ভালো পরিষ্কার হবে। এবার দেখুন আমি একদম পরিষ্কার একটা বেডশিটের ওপর এটাকে এখন চালিয়ে দেখাচ্ছি।
আমি বেডের অল্প একটু পোর্শন এটা চালিয়ে দেখালাম এবং খালি চোখে যেটা আমার দেখে মনে হচ্ছে একদম পরিষ্কার চাদর, সেই চাদর থেকেও দেখুন কতটা পরিমাণ ধুলো এতে জমা হয়েছে। তাহলে পুরো বেডটা এটা ইউজ করলে কতটা ধুলো এটা জমা হবে ভাবুন একবার। এবং এই ভ্যাকুয়াম ক্লিনারটার মাধ্যমে আরও একটা জিনিস আমি খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি, সেটা হলো এইরকম ড্রাই গুঁড়ো কোনো জিনিস, যেমন আমি অনেক সময় বিস্কুটের গুঁড়ো বা খাবার জিনিস এইভাবেই বিছনায় দেখুন ছড়িয়ে ফেলে, তখন এই ভ্যাকুয়াম ক্লিনারটার মাধ্যমেই কিন্তু আমি এই শুকনো জিনিসগুলো অনায়াসেই পরিষ্কার করে নিই। বেডশিটের পাশাপাশি আপনারা ম্যাট্রেস, সোফা, পিলো, কুশন সবইতেই এটা ইউজ করতে পারবেন। পিলো বা কুশনে যদি বেশি ধুলো থাকে তাহলে এই ভাইব্রেশন মোডটা আপনারা অন করে ব্যবহার করবেন। এই ভাইব্রেশনের ফলে কি হয়, যে ধুলোটা ভিতরে ঢুকে গেছে পিলো বা কুশনের, সেটা কিন্তু টেনে বের করে দেয় এবং পরিষ্কার রাখে। আমার বাড়ির ম্যাট্রেস এবং সোফা কিন্তু আমি এই বেড ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়েই পরিষ্কার করি এবং খুব সুন্দর এটা দিয়ে পরিষ্কার হয়ে যায়। চলুন এবার বলি ব্যবহার করার পর এটাকে পরিষ্কার রাখবেন কিভাবে। এটাকে পরিষ্কার রাখার জন্য সবার প্রথম ডাস্ট ট্যাঙ্কটাকে খালি করতে হবে। এর মধ্যে যতগুলো অ্যাটাচমেন্ট আছে সেগুলোকে আগে প্রথমে খুলে নেবেন, তারপর ডাস্ট ট্যাঙ্কটা সমস্ত ডাস্টটা ডাস্টবিনে ডিরেক্ট ফেলে দেবেন। দেখুন কত ধুলো এখানে জমা হয়েছে, যেটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। আর এই যে 3টে পার্ট আপনারা দেখছেন, এই 3টে পার্ট আপনারা খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে পারেন। ভিতরে রয়েছে হেপা ফিল্টার, এই হেপা ফিল্টারটা যতটা পারবেন শুকনো করে মুছবেন। ব্রাশ বা শুকনো কাপড় দিয়ে ধুলোগুলোকে ভালো ভালো করে ঝেড়ে নেবেন। হেপা ফিল্টারটা মাঝে মধ্যে আপনারা ধুতে পারবেন, যদি খুব প্রয়োজন হয় তখন ধোবেন। হেপা ফিল্টারটা ধুয়ে দেওয়ার পর কিন্তু একদম শুকনো করে তবেই ইউজ করবেন। 3 থেকে 4 বার মোটামুটি ধুয়ে দেওয়ার পর এটাকে আপনাকে রিপ্লেস করতে হবে। প্রতিবার ইউজ করার পরে যে এইভাবে ধুতে হবে তা নয়, মাঝের মধ্যে এইভাবে ধুয়ে মেশিনটাকে পরিষ্কার রাখবেন। আর ভ্যাকুয়াম ক্লিনারের বডিটা আপনারা শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখবেন। তাহলে দেখলেন তো, খালি চোখে আমরা যে ময়লাটা দেখতে পাই না, আমরা ভাবি বিছনা, বালিশ, কার্পেট, সোফা সমস্তটা সুন্দর পরিষ্কার রয়েছে, তা কিন্তু আদৌ থাকে না। আপনারা যদি এই 11 গ্র্যান্ড ভ্যাকুয়াম ক্লিনারটা পারচেস করতে চান, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা পারচেস করে নিতে পারেন। ঘরে যে সমস্ত জায়গায় বাচ্চারা বেশি খেলাধুলো করে সেই সমস্ত জায়গা বিশেষ করে পরিষ্কার রাখবেন। ঘরে একটু রোদ উঠলে রোদ ঢুকতে দেবেন, জানলা দরজা খুলে দেবেন, হাওয়া বাতাস চলাচল করতে দেবেন। ঘর যেন কোনোভাবেই স্যাঁতস্যাঁতে না হয়। একটা জিনিস মনে রাখবেন, ঘর যদি স্যাঁতস্যাঁতে হয় তাহলে কিন্তু ঘরের মধ্যে ছত্রাকের বসবাস হবে, আর ছত্রাক হওয়া মানে কিন্তু বাচ্চাদের অ্যালার্জির পরিমাণ বাড়বে। তাই ঘরের মধ্যে কখনো ভিজে জামা কাপড়ও মিলবেন না, এতেও কিন্তু ছত্রাকের প্রভাব বাড়ে। নেক্সট বলবো বাচ্চাদের খাবার থেকে অ্যালার্জি। খাবার থেকে অ্যালার্জিটা খুবই কমন, বাচ্চা বড় সকলের ক্ষেত্রে। অ্যালার্জি হওয়া মানে আমরা সবার আগেই কিন্তু খাবারের কথাই চিন্তা করি, যে কি খেলো, কি খেয়ে হলো এটা। তো বাচ্চা 6 মাস অবধি যেহেতু বুকের দুধ খাচ্ছে, সেই সময়টা এই সমস্যাগুলো হয় না। 6 মাস বয়সের পর থেকে যখন থেকে বাচ্চা সলিড খাবার খেতে শুরু করছে, তখনই কোনো না কোনো একটা খাবার থেকে হয়তো বাচ্চার অ্যালার্জি দেখা দিতে পারে। খাবার থেকে অ্যালার্জি হলে যেটা হয়, গায়ের মধ্যে চাকা চাকা লাল লাল আমবাতের মতো বেরোতে পারে, ফুসকুড়ি বেরোতে পারে প্রচন্ড পরিমাণে, যেমন চুলকানি বেরোলে যে জিনিসটা হয়, প্রচন্ড দানা 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 ঘামাচির মতো বেরিয়ে গেল, সেটা চুলকাতে থাকে বাচ্চারা। বাচ্চাদের জিভের মধ্যে সেম জিনিস বেরোতে পারে, জিভটা চুলকাতে পারে, ঠোঁট চুলকাতে পারে, গলার মধ্যে চুলকানি হতে পারে। তো এই সমস্যাগুলো খাবার থেকে অ্যালার্জি হলে হয়। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যাও হতে পারে অ্যালার্জি থেকে। তো এই যে সমস্যাগুলো আছে, সেটা কিন্তু আমাদের ধরতে হবে যে বাচ্চার কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে। তার জন্য যেটা করতে হবে, বাচ্চাকে যে খাবারটাকে মনে হচ্ছে আপনার যে বাচ্চার বেগুন থেকে অ্যালার্জি হতে পারে বা বাচ্চার ডিম থেকে অ্যালার্জি হতে পারে, সেই খাবারটা পরপর 3 দিন দেবেন। তাহলে আপনি নোটিশ করতে পারবেন যে ওই খাবারটা থেকে এক্স্যাক্টলি অ্যালার্জিটা হচ্ছে কিনা। ধরুন পরপর আপনি 3 দিন ডিম দিলেন, যদি সেই 3 দিনের মধ্যে দেখেন যে বাচ্চার সেম প্রবলেম হচ্ছে, তাহলে আপনি কনফার্ম হবেন যে ওইটা খেয়ে বাচ্চার অ্যালার্জি হচ্ছে। আবার জানেন তো, খাবার থেকে অ্যালার্জি হলে বাচ্চাদের বমি বমি ভাব, বমি হয়ে যাওয়া, পেট ব্যথা, ডায়রিয়ার মতো সমস্যাও কিন্তু হতে পারে। তবে আমি মোটামুটি কয়েকটা খাবারের নাম বলছি যেগুলো থেকে বাচ্চাদের দেখা যায় অ্যালার্জি হতে, যেমন ডিম, বাদাম, গরুর দুধ, আটা, চিংড়ি মাছ এবং বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, বেগুন, এগুলো থেকে বাচ্চাদের অ্যালার্জি হয়। কোনো খাবার থেকে বাচ্চার অ্যালার্জি হলে, বাচ্চার খাদ্যতন্ত্রে থাকা ব্যাকটেরিয়া যদি ক্ষতিগ্রস্ত হয়, তখনই কিন্তু বাচ্চাদের বমি, পায়খানা এগুলো শুরু হয়। তো যদি কোনো খাবার থেকে বাচ্চাদের অ্যালার্জি হয়, আপনি বুঝতে পারেন, সেই খাবারটা সঙ্গে সঙ্গে অ্যাভয়েড করবেন, বাচ্চাকে ওই খাবারটা দেবেন না। এবং যদি বাচ্চার বমি পায়খানা এরকম প্রবলেম হয়, তাহলে বাচ্চাদের সেই সময় কাঁচকলা সেদ্ধ, ভাত সেদ্ধ, ফ্যান সমেত ভাত সেদ্ধ, টোস্ট, অ্যাপেল সস এগুলো খাওয়াবেন। হ্যাঁ, যদি বাচ্চাদের খাবার থেকে অ্যালার্জি হয়, সেই সময় কিন্তু বেশি করে বাচ্চাদের জল খাওয়াবেন। থার্ড বলবো পোষ্য থেকে অ্যালার্জি। হ্যাঁ, বাড়িতে যদি পোষ্য থাকে, সেটা কুকুর, বিড়াল, খরগোশ যে কোনো কিছু হতে পারে, তাদের লোম যদি বাচ্চাদের নাকে মুখে ঢুকে যায়, সেখান থেকেও কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হতে পারে। আপনি খেয়াল করে দেখুন যে আপনার বাচ্চার অ্যালার্জি হচ্ছে কিনা এবং আপনার বাড়িতে পোষ্য আছে কিনা। যদি দেখেন যে পোষ্যের কাছাকাছি আসলেই বাচ্চার অ্যালার্জি হচ্ছে, তাহলে ডাক্তাররা একটা কথাই বলে, বাচ্চা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ পোষ্যের সাথে খেলতে না দিতে। আর যদি দেখেন পোষ্যের সাথে মিশেও বাচ্চার মধ্যে কোনো রকম অ্যালার্জেটিক সমস্যা হচ্ছে না, তাহলে বলবো ছোট থেকেই বাচ্চাকে পোষ্যের সঙ্গে খেলতে দিন। এতে শিশুর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হবে।
নেক্সট বলবো পোকামাকড় থেকে অ্যালার্জি। অনেক সময় দেখবেন বাচ্চাদের পোকামাকড়ের সংস্পর্শে এলে কিন্তু অ্যালার্জেটিক প্রবণতা হতে পারে। এক একজন মানুষের এক একটি পোকামাকড়ের উপর অ্যালার্জি থাকতে পারে। সাধারণত শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ছোটখাটো পোকামাকড় থেকে আমাদের শরীরটাকে রক্ষা করে, তবে অনেক সময় রোগ প্রতিরোধ শক্তি কিন্তু ঠিক মতো কাজ করে না, যার ফলে কিন্তু এই অ্যালার্জি প্রবণতা অত্যাধিক বেড়ে গিয়ে পোকামাকড় থেকে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পোকামাকড় থেকে অ্যালার্জি প্রতিকারের উপায় কি? পোকামাকড় থেকে অ্যালার্জি যদি কাটাতে হয় বাচ্চার, তাহলে সবার আগে যেটা করতে হবে, আমাদের মেঝেগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, যেখানে বাচ্চারা সবসময় খেলে বেড়ায়। তাই সবসময় ভালো করে মেঝে পরিষ্কার রাখবেন, দরকার হলে ফিনাইল, কেরোসিন তেল এগুলো দিয়ে মেঝেটা ভালো করে মুছবেন। বাড়ির আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখবেন যাতে সেখান থেকে পোকা না আসে। ঘরের জানলা দরজা সন্ধে হলেই বন্ধ রাখবেন। বাচ্চা যদি বাইরে খেলতে যায় সেক্ষেত্রে আপনি সামনে দাঁড়িয়ে থাকবেন, একা বাচ্চাকে খেলতে যেতে দেবেন না যাতে কোনো পোকামাকড় না কামড়ায়, খেয়াল রাখবেন। বাচ্চাকে যখনই বাইরে বের করবেন চেষ্টা করবেন ফুল হাতা জামা, ফুল প্যান্ট, ফুল জামা পরিয়ে বের করতে, এবং বাচ্চাকে শেখাবেন যেন সে সবসময় পোকামাকড় থেকে দূরে থাকে, পোকামাকড় দেখলেই যেন সে সেটাকে এড়িয়ে যায়। ফিফথ বলবো উদ্ভিদ থেকে অ্যালার্জি। অনেক সময় গাছের পাতা বা ফুলের রেণু এসব থেকেও কিন্তু বাচ্চাদের মধ্যে অ্যালার্জেটিক প্রবণতা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফুলের রেণু থেকেই বাচ্চাদের অ্যালার্জেটিক প্রবণতা বেশি দেখা যায়, কারণ ফুলের রেণু খুব সহজেই হালকা হয়, বাতাসে ভেসে বেড়ায় এবং তার থেকে কিন্তু বাচ্চাদের অ্যালার্জি বাড়ে। ঋতু পরিবর্তনের সাথে সাথে বাতাসে ভেসে বেড়ানো পরাগ রেণুর ধরন বদলায় এবং সংখ্যাও বাড়ে কমে, আর সেই সাথে বাচ্চার অ্যালার্জি তীব্রতাও বাড়তে বা কমতে পারে। এই জন্য খেয়াল করবেন বছরের একটি নির্দিষ্ট সময় বাচ্চাদের চোখ দিয়ে জল পড়ছে, চোখ নাক চুলকাচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, সর্দি হয়তো তেমন কিছু নেই কিন্তু নাক বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চা বলছে নাক বন্ধ হয়ে যাচ্ছে, হাঁচি কাশি সারতেই চাইছে না, কনস্ট্যান্ট হাঁচি কাশি হচ্ছে, তো এইগুলো কিন্তু এক ধরনের অ্যালার্জি যেগুলো পরাগরেণু থেকে হয়। যদি আপনি খেয়াল করেন যে নির্দিষ্ট কোনো গাছের পরাগরেণু থেকে বা গাছের পাতা থেকে আপনার বাচ্চার অ্যালার্জি হচ্ছে, তাহলে বলবো বাড়ির কাছাকাছি জায়গায় ওই গাছটা পুঁতবেন না বা ওই গাছটাকে রাখবেন না, সেই গাছটা বাড়ি থেকে দূরে রাখুন। যদি জানলার কাছে কোনো ফুলের গাছ থাকে এবং বাতাসে সেই ফুলের রেণু হয়তো আপনার ঘরে ঢুকছে, তাহলে জানলা দরজা বাতাস যে সময় চলবে সেই সময়টা বন্ধ রাখবেন, এবং খেয়াল করে দেখুন কোন ঋতুতে আপনার বাচ্চার এরকম অ্যালার্জেটিক সমস্যা বাড়ছে। সেই ঋতুতে আপনি বাচ্চাকে বেশি বাইরে বার করবেন না, যতটা পারবেন ঘরের মধ্যে রাখবেন। নেক্সট বলবো চোখে অ্যালার্জি। চোখে অ্যালার্জিও কিন্তু খুব কমন সমস্যা, বাচ্চাদের মধ্যে দেখাই যায়। যেমন স্কিনে অ্যালার্জি হয়, পেটের অ্যালার্জি হয়, সেরকম কিন্তু চোখেও অ্যালার্জি হয়। চোখে বাচ্চাদের অ্যালার্জি হলে চোখ দিয়ে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখের ওপরের দিক নিচের দিক ফুলে যাওয়া, চোখ কনস্ট্যান্ট চুলকাতে থাকা, এই সমস্যাগুলো দেখা যায়। আবার অনেক সময় অ্যালার্জেটিক কনজাংটিভাইটিসও কিন্তু হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4-5 বছরের ঊর্ধ্বের বাচ্চাদেরই দেখা যায়, আবার অনেক সময় ছোট বাচ্চাদেরও কিন্তু এটা হতে পারে। এই চোখে অ্যালার্জিটা বাচ্চাদের জন্মের পর ল্যাকটোজ ইনটলারেন্সের থেকেও হতে পারে, আবার অনেক সময় ফুডের থেকেও, যে কোনো রকম ফুডের থেকেও কিন্তু চোখে অ্যালার্জি হতে পারে। বাচ্চাদের চোখে অ্যালার্জি হলে আমি সঙ্গে সঙ্গেই বলবো বাচ্চাকে একবার ডাক্তার দেখিয়ে নেবেন, বারবার বাচ্চাকে চোখটা ঘষতে দেবেন না, প্রয়োজনে ঠান্ডা জল দিয়ে ধোয়াবেন, ডাক্তার দেখবেন ড্রপ দেবে, তাহলে চোখের অ্যালার্জি কমে যায়। এই যে এতগুলো অ্যালার্জির কথা বললাম, এর মধ্যে যে কোনো অ্যালার্জি যদি বাচ্চার মধ্যে খুব অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে একদমই ঘরে ফেলে রাখবেন না, সোজা ডাক্তারের কাছে যাবেন। ডাক্তাররা দেখবে অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দেয়, অ্যান্টিহিস্টামিন ওষুধ দেয় বাচ্চাদের জন্য, সেটা দিলে কিন্তু আস্তে আস্তে অ্যালার্জি কমে যায়। যাদের রেগুলার অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু ডাক্তাররা মেডিসিন প্রেসক্রাইব করে দেন, ডাক্তারের কথা মতো সেই মেডিসিন কিন্তু আপনারা নেবেন, তাহলে দেখবেন বাচ্চার অ্যালার্জি সেরে যাবে। শরীরে যদি আমবাতের মতো লাল লাল চাকা চাকা দানা বেরোয় বা চুলকাতে থাকে, সেই অংশে যদি সঙ্গে সঙ্গে অ্যালার্জি কমাতে হয়, তাহলে একটা বরফের টুকরো যদি টাওয়েলের মধ্যে র্যাপ করে নেন, দিয়ে সেই চুলকানির জায়গাটায় ভালো করে ঘষতে থাকেন, বা আমবাতের মতো যে জায়গাটা হচ্ছে সেখানটা ঘষতে থাকেন, আস্তে আস্তে দেখবেন ওই জায়গাটা আরাম পাবে বাচ্চা, চুলকানিটাও কমে যাবে এবং ওই ফোলা ব্যাপারটাও কমে যাবে। চুলকানির জায়গাটায় বরফ দেওয়ার পর ওই জায়গাটায় খুব ভালো করে বাচ্চাদের কোনো বেবি ময়েশ্চারাইজার লাগিয়ে দেবেন। এই অ্যালার্জির সমস্যা থেকে যদি কোনো সময় বাচ্চার নাক বন্ধ হয়ে যায়, বাচ্চা নিঃশ্বাস নিতে না পারে, তাহলে ডাক্তারের কাছে যান, ডাক্তার এই অ্যালার্জির জন্য একটা নাকের ড্রপ দেয় বাচ্চাদের, যেটা থেকে কিন্তু নাকটাও খুলে যায়, বাচ্চার অ্যালার্জির সমস্যাও কেটে যায়। তো এই ছিল আজকের ভিডিও। অ্যালার্জি হলে বাচ্চাদের কি করবেন, লক্ষণগুলো কি কি এবং তার থেকে প্রতিকারের উপায়, সমস্ত কিছুই বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, আর যদি আমার ব্লগিং চ্যানেল আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বলবো হ্যাপি উইথ অ্যামি এই চ্যানেলটাকে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন, নেক্সট ভিডিও আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।